আচ্ছা, রেকর্ড হচ্ছে তাই না? জি ভাইয়া, রেকর্ডিং স্টার্ট হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সবাই দেখো, তাইলে এমএস এর টিম নামে 3টা অ্যাকাউন্ট আছে। তার ভিতর থেকে যে অ্যাকাউন্ট থেকে স্ক্রিনটা শেয়ার হচ্ছে সেই অ্যাকাউন্টটা তোমরা পিন করে নাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে গতদিন আমরা চলতরিতের অল্প কিছু ম্যাথ প্রবলেম দেখেছিলাম। আজকে আমরা ম্যাথ প্রবলেম কন্টিনিউ করব, গতদিন যেগুলো করেছি সেগুলো বাদ দিয়ে। ওকে, আর কারো কোনো গতদিনে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা আজকে অবভিয়াসলি কোনো প্রবলেম হলে বলবা। আজকে যেমন থিওরির অনেক ফর্মুলা এসেই লাগবে, সেগুলো যদি কেউ না বুঝে থাকো ইত্যাদি, তখন বলবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। আচ্ছা, গাণিতিক সমস্যা প্রথমটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে টাংস্টেন তারের রোধ 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? টাংস্টেনের উষ্ণতা সহক দেওয়া হচ্ছে আলফা ইজিক্যাল টু 4.5 ইন্টু 10⁻³ এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে তোমাদের কেউ কি বলতে পারবা? বেশ সিম্পল ফর্মুলা, আর অবভিয়াস হওয়ার কথা। কারো মাথায় আসছে না? আচ্ছা, ফর্মুলাটা ভাই ছিল। আছে ওইটা, ওই যে r01 + আলফা থিটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা গুড। এটা হলো গিয়ে r = r0 × 1 + আলফা থিটা। ওকে। আচ্ছা, তাহলে আপাতত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের টাংস্টেন তারের রোধ দেওয়া আছে 65 ওহম। সেখান থেকে আর কি আমরা বের করার ট্রাই করতে পারি যে 65 ডিগ্রি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আছে, ঠিক আছে? কিন্তু এখানে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত সেটা আমাদেরকে দেওয়া নাই, সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। আচ্ছা, ওকে, আমাদের কোশ্চিন রাফলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে 65 ওহম। 65 ওহম বের করতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। আর আলফার ভ্যালু দেওয়া আছে r0 = কত আমরা জানি না। আলফা = 4.5 ইন্টু 10⁻³ আচ্ছা, ওকে। ফর্মুলাটা হলো কি আমাদের r = r0 × 1 + আলফা থিটা। এখানে থিটা হলো আমাদের সেলসিয়াসে। ওকে, প্রথম স্টেটমেন্টটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে 25 ডিগ্রি কি, 25 ডিগ্রি হলো এখানে আর আর 25 ডিগ্রি হলো কি এখানে থিটা। তাইলে প্রথমে আমাদের থিটা দেওয়া আছে প্রথম স্টেটমেন্টটাতে, আর আমাদের 65 ওহম সেটা হলো কি আমাদের আর আর দেওয়া আছে, আর আলফা তো দুই কেসেই দেওয়া আছে। তাইলে আমাদের থিটা দেওয়া হলো, আলফা দেওয়া হলো, আর দেওয়া হলো। তাহলে প্রথমটাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 65 ওহম রোধ হয়, যেখানে r0 বাদে বাকি সবাইকে দেওয়া আছে। এই ইকুয়েশনটা একটা দুইটা তিনটা চারটা ভ্যারিয়েবল আছে, চারজনের মধ্যে তিনজনকে দেওয়া আছে, তাই আমরা 4 জনকে বের করতে পারবো। চলো বের করি সবার মান বসিয়ে। ওকে, তাহলে r = তাহলে আমাদের 65 = r0 ইন্টু 1 + আলফা হলো 4.5 ইন্টু 10⁻³ আর থিটা হলো আমাদের 25। একক দিলাম না, তাহলে সেখান থেকে আমরা পাই r0 =
65 by এই তো 1 প্লাস 4.5 ইন্টু, এটা অনেক চিপা হয়ে গেছে জিনিসটা, এখানে লিখি 65 বাই 1 প্লাস 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 25। ওকে, আচ্ছা, তাহলে আমরা আর নট বের হয়ে যাবে এখন ক্যালকুলেট করলে, ক্যালকুলেট করে দেখা যায় জিনিসটা আসে আর নট ইজ ইকাল টু ভাইয়া 58.42। 58.42, তাই না? ওকে, ওহো, থ্যাঙ্কস, তোমরা বেশ ফাস্ট দেখি। ওকে, তাহলে আমরা আর নট পেয়ে গেলাম। এখন সেকেন্ড স্টেটমেন্টে দেখো আমাদের কোশ্চেন কি ছিল, কোশ্চেন হলো 200°C তাপমাত্রায় আমাদের রোধ কত। এখন 200°C তাপমাত্রার কেসে এখন আমরা থিটা তো জানি 200°C, আলফার মান জানি, আলফার মান অলওয়েজ দ্য সেম, আর আর নট এর মান এখন বের করলাম, তাহলে 200°C আর এর মান কত সেটা এখন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আর ইজ ইকাল টু আর নট 1 প্লাস আলফা থিটা। এটা বেশ ইজি প্রবলেম, ধীরে ধীরে আমরা একটু কমপ্লিকেটেডে যাব। তাহলে আর ছিল 58.42, 58.42 1 প্লাস আলফার মান ছিল 4.5 ইন্টু 10 ইনভার্স 3, ইন্টু থিটা মান কত এবার এই গেছে 200। ওকে, কত আসে ক্যালকুলেট করলে দেখা যাবে যে 111.01। 111 কত, 111.02। 02 না? আচ্ছা, প্রায় 100, আনসার 111 হওয়ার কথা, তাহলে আমাদের আর কি দশমিকের পরের ঘরে হালকা ইয়া করছে, তাহলে প্রায় 111 ঠিক আছে। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু 111, তাহলে এটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। আর ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা, একটু ডিরেক্ট ফর্মুলাটা বসে আমরা ফার্স্টে আর নট কে বের করে নিছি, তারপরে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। মিল্টনকে তার ডাক্তার 20 ডিগ্রি হতে 25°C তাপমাত্রার পানি এবং 23 ডিগ্রি হতে 27°C তাপমাত্রার গরম পানি যথাক্রমে পান ও গোসল করার জন্য পরামর্শ দিলেন। ওকে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে পানি সে খেতে পারবে, মানে পান করতে পারবে, সরি, আর 23 ডিগ্রি থেকে এত নির্দিষ্ট টেম্পারেচারের পানি সে গোসল করতে পারবে। প্লাস্টিকের পাত্রে 12°C তাপমাত্রার পানি 2 লিটার রাখলো, তারপরে সেখানে 90 ওহম রোধের একটা পরিবাহী নিমজ্জিত করে তাতে 20 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার রোধ চালনা করলো। কত জুল তাপ উৎপন্ন হবে? মিল্টন কি উভয় কাজে সে পানি ব্যবহার করতে পারবে? আচ্ছা, আমরা তো জানি যে যে কোনো তারের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তাহলে সেখানে যে কাজ হয়, কাজ হওয়া মানে কি, বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে, সেই শক্তিটা কোথায় যায়, কি শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিটা, কেউ বলো? ভাইয়া যান্ত্রিক তাপ শক্তিতে। শক্তিতে। আম, হ্যাঁ, মানে বিদ্যুৎ শক্তি দিয়ে তুমি কিছু করলে যান্ত্রিক শক্তি করতে পারবা, বাট নর্মালি একটা ব্যাটারিকে আর কি তারের সাথে কানেক্ট করছো, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই সেই তারটা আর অন্য কিছুর সাথে কানেক্টেড নাই, তাহলে কি হবে? বিদ্যুৎ শক্তি কই যাবে? ব্যাটারি তো শেষ হয়ে যাচ্ছে। ওকে, তোমরা, ভাই আরেকবার বলেন তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেনটা মেবি আমরা ক্লিয়ার না। এই যে একটা ব্যাট, ওকে, শক্তি নিত্যতা সূত্র তো সবাই জানে আমরা, তাই না? শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, মোট শক্তি বাড়েও না কমেও না, তাই না? জি জি ভাইয়া ভাইয়া। জানি। আচ্ছা, এই যে একটা ব্যাটারি, সিম্পল একটা ব্যাটারি, সিম্পল একটা সার্কিটে কানেক্টেড, যেটার একটা রোধ আছে আর ব্যাটারির বিভব ই, হোয়াট এভার হোয়াট এভার।
আর মনে করো সার্কিটটা যদি মনে করো কোনো বাল্বে কানেক্টেড থাকতো, তাহলে আমরা জানি যে এই বিদ্যুৎ শক্তিটা আর কি আমাদের বাল্বকে জ্বালাতে সাহায্য করছে, বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? অথবা সার্কিটটা যদি কোনো ফ্যানে লাগানো থাকতো, আমরা জানতে পারতাম যে বিদ্যুৎ শক্তিটা ফ্যানকে ঘোরাতে সাহায্য করছে, ফ্যান ঘোরানো মানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাট এই কেসে বিদ্যুৎ শক্তি যাচ্ছে কই? ফ্যানিশ তো হবে না, কই যাচ্ছে? পানিতে। সরি, কিসে যাচ্ছে? পানির মধ্যে। পানির মধ্যে? হাই হাই, পানি পেলাম কই আমরা এখানে? তাপ শক্তি। ও রোধের মধ্যে, সরি। হ্যাঁ, হ্যাঁ, রোধের মধ্যে, মানে হ্যাঁ, তাপ শক্তি, গুড, থ্যাংক ইউ। এই রোধের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি রোধটা তো এখানে না, রোধটা হলো কি পুরো তার জুড়ে, তারের সব জায়গাতে রোধ আছে, কিন্তু পুরাটা এরকম তার এরকম ঘিচিবিচি ঘিচিবিচি করে দিলে কেমন জানি দেখাইতো, তাই আর কি একটা জায়গায় দেখানো হয়েছে রোধটা। যাই হোক, এই রোধের মধ্যে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, সেখানে এই তাপ শক্তিতে পরিণত হচ্ছে বিদ্যুৎ শক্তি। তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ আমরা পজিটিভ চার্জের ফ্লো হিসেবে বুঝি, বাট অ্যাকচুয়ালি তো সেটা ইলেকট্রনের প্রবাহ, তাই না? ইলেকট্রন হলো কি কারেন্ট যেদিকে যায় তার উল্টা দিকে যায়। এখন ইলেকট্রন যেদিকে যে পর্দাতে ভিন্ন অনুপরমাণুর সাথে ধাক্কিটা খায়, যাতে অনুপরমাণুর র্যান্ডম গতির তৈরি হয়, সেই র্যান্ডম গতির কারণে তাপমাত্রা বাড়ে। র্যান্ডম গতি যে তাপমাত্রা, সেটা সম্ভবত আদর্শ গ্যাসে তোমরা পাবা। বাট যাই হোক, এখানে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে মিল্টন কি জানি করছে? মিল্টন হলো গিয়ে আমাদের এই যেটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করেছে, তাতে তাপ উৎপন্ন হবে, সেই তাপ দিয়ে সে আর কি পানি গরম করবে। খুব ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। সে চুলায় অথবা ওভেনে গরম করলেই পারতো, বাট সে এভাবে করেছে সাইন্টিফিক মেথডে। ওইগুলো সাইন্টিফিক মেথড, বাট ওকে আমরা তাহলে দেখি মিল্টনের কাহিনীটা কি। ফার্স্টে আমরা বের করব যে কত জুল তাপ উৎপন্ন হবে। তারপর আমরা সেখান থেকে বের করতে পারবো যে সেই তাপের জন্য 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি টেম্পারেচার কত হবে, এবং সেই টেম্পারেচার সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পান করতে পারবে কিনা, আর আর কি গোসল করতে পারবে কিনা। ডাক্তারের পরামর্শ না পারলে টেম্পারেচার যতই হোক সে করতে পারবে, তাহলে ম্যাথটা মিনিংলেস হয়ে যায়। তো আমরা অ্যাজিউম করলাম যে মিল্টন ডাক্তারের পরামর্শ মানবে। ঠিক আছে, বুঝছি সবাই কোশ্চিনটা? ওকে, বুঝছি, আশা করতেছি কেউ না বুঝলে বলতো। ওকে, তাইলে আমাদের কি হয়েছে? ফার্স্টে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ফার্স্টে 2 লিটার পানি। 2 লিটার পানি মানে 2 লিটার পানির ভর কত, কেউ বলতে পারবা স্বাভাবিক তাপমাত্রায়? 2 কেজি ধরে নেওয়া যায়, কিন্তু দুই হ্যাঁ, কেজির চেয়ে কিছু কম। হ্যাঁ, হ্যাঁ, 2 কেজির চেয়ে কিছু কম, যেহেতু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আমরা 2 কেজি ধরবো। ঠিক আছে, যেহেতু এটা আমরা কি বলে পানির আয়তন প্রসারণ সহগ এই সেইগুলা কিছু দেওয়া নাই, আমরা মুখস্থ করিনি, আর ওই চ্যাপ্টারও না, তাই আমরা 2 কেজি ধরে দিব। থ্যাংক ইউ, ভালো বলছো। ওকে, তাইলে আচ্ছা, অ্যাকচুয়ালি পানি ভরে এখনই লাগবে না আমাদের, আপাতত কি লাগবে? আপাতত লাগবে হলো গিয়ে আমাদের আহ আমাদের আয় কত ছিল? আয় হলো গিয়ে আই ইজ ইকুয়াল টু 1 এম্পিয়ার দেওয়া আছে, যেহেতু 1 এম্পিয়ার প্রবাহ সে চালনা করেছে। তারপর রোধ কত দেওয়া আছে? সেটা হলো গিয়ে 90 ওহম। তারপর টাইম কত দেওয়া আছে? 20 মিনিট। কিন্তু টাইমের এসআই একক তো মিনিট না, টাইমের এসআই একক কি বলো একজন? সেকেন্ড। 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 হ্যাঁ, সবাই জানি, ওয়াও। তাইলে 20 মিনিটকে সেকেন্ডে করলে হয় 1200 সেকেন্ড। হ্যাঁ, ইউনিটের ব্যাপারে একটু খেয়াল রাখবা। ওকে, আর কি দেওয়া আছে? সেটা হলো গিয়ে এই তো, আর কিছুই দেওয়া নাই। তাহলে আমরা এখন কতটুকু তাপমাত্রা তৈরি হলে এটা এখান থেকে ডিরেক্ট পেয়ে যেতে পারবো। এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল, যাই হোক। ফর্মুলা গুলো তো জানি না, গত ক্লাসে মনে কথা হয়েছে। এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি একটা ফর্মুলা আছে, এইচ ইজ ইকুয়াল টু ভি আই টি একটা ফর্মুলা আছে, এইচ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর টি। হ্যাঁ, তাই না? ওকে, ফর্মুলা আছে। ওকে, তাইলে আই স্যার, স্কয়ার আর টি, বলো। এইচ উৎপন্ন উৎপন্ন তাপ, তাই না? হ্যাঁ, উৎপন্ন তাপ। এইচ একই সাথে উৎপন্ন তাপ, আবার একই সাথে মানে কৃত কাজ। কৃত কাজ যতখানি হবে উৎপন্ন তাপ ততখানি হবে, এরকম একটা থিওরেম আছে। ওকে, তাইলে আই স্কয়ার মানে 1 স্কয়ার, সুন্দর একটা নাম্বার আই দিয়েছে আমাদেরকে, যেটা কি স্কয়ার কিউব কিছু করলে ঝামেলা নাই, ইন্টু 90 ইন্টু 1200।
ওকে, 1,08,000 হয়তো বা ভাইয়া। খাইছে 1,08,000 যাচ্ছে না। ওকে, হ্যাঁ এটাকে আমরা 8,000। ওকে, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। আমরা যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, 1.08 ইন্টু 10⁵ ঠিক আছে। 1 আর ইউনিট তো জুল হবে, এটা তো সবাই জানি, তাপের একক। ওকে, তাপ শক্তির একক জুল আছে একটা, ক্যালোরি আছে একটা। যখন আমরা আই স্কয়ার আর টি ফর্মুলা ইউজ করবো, তাহলে এটা অটোমেটিক বোঝাচ্ছে যে আমরা জুল একক ব্যবহার করছি। যদি আমরা ক্যালোরি একক ব্যবহার করতে চাই, তাহলে এটার সাথে একটা 0.24 গুণ হবে। যাই হোক, কারণ জুল আর ক্যালোরি সম্পর্ক এটা যে 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। যাই হোক, এটা অফ টপিক। তাহলে আমরা আমরা ইন্টু 10⁵ দেইনি, 10⁵ জুল। ওকে, আমরা তাপ উৎপন্ন হলো। এখন আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা কতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটা আমরা জানি। H is equal to 1.08 into 10⁵ জুল। বিশাল তাপ 20 মিনিট ধরে চালিয়েছে। তারপর আমাদের পানির পরিমাণ ছিল 2 কেজি, তাহলে ধরে নিলাম আমাদের ভর 2 লিটার, ধরে নিলাম ভর 2 কেজি। 2 কেজি। তারপর আমাদের হলো গিয়ে পানির ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, θ1 ইজ ইকুয়াল টু 12°C। এখানে কেলভিনে না আসলে দরকার নাই, কারণ আমরা ডেল থিটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের কোশ্চেন ছিল যে সেটা সেই গোসলে খেতে ব্যবহার করতে পারবে কিনা। তাহলে সেটার জন্য আমাদেরকে টেম্পারেচার জানতে হবে। ফাইনাল টেম্পারেচার ধরে নিই θ2 ইজ ইকুয়াল টু 1। আর এখানে কি ফর্মুলা ইউজ করবো কেউ বলতে পারবা? ছোটবেলার একটা ফর্মুলা, মানে 9 10 শিক্ষা একটা ফর্মুলা। θ2 কি করে বের করা যায়? ওকে, একটা ক্লু দেই, সেটা হলো গিয়ে সেখানে এটা θ2 হিসেবে থাকবে না ফর্মুলায়, ফর্মুলায় থাকবে ডেল থিটা হিসেবে। ফাইনাল H তাপমাত্রার equal M হ্যাঁ সরি, বলো। H equal ms del theta। গুড। H is equal to ms del theta। এখানে S কি? 1.08 into 10⁵ জুল। না না, S কি? S জিনিসটা কি, ফিজিক্যালি কি? ms del theta বলো। আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ। হ্যাঁ, মানে পানির 1 ডিগ্রি, 1 লিটার পানিকে 1°C টেম্পারেচার বাড়াতে যে পরিমাণে তাপ লাগে, সেটা পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপের অ্যামাউন্টটা কারো মনে আছে? 4200। 4200। হ্যাঁ, 4200। মনে হয় 4200। হ্যাঁ, 4200। দুইটা একই কথা। আর একক কি হবে সেটা কেউ বলতে পারবা? ওকে, একক হবে জুল পার কেলভিন পার কিলোগ্রাম। হ্যাঁ, জুল পার কেজি পার কিলোগ্রাম, বা তো একই কথা। 4200 4200। আপেল অ্যাপেল। হ্যাঁ, তার রিজন কি? তার রিজন হচ্ছে 1°C বাড়ানো মানে তো 1 কেলভিন বাড়ানো। প্রতি কেলভিন বাড়াইতে প্রতি কেজি পানিকে কত জুল তাপমাত্রা লাগে। যাই হোক, তাহলে এখানে এটা ডিরেক্ট ফর্মুলায় আমরা ডেল থিটা পেয়ে যাব, ডেল থিটা থেকে আর কি আমরা θ2 পেয়ে যাব। এখন আমরা ইজি ম্যাথে আছি, জাস্ট 2টি স্টেপ। তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু H বাই ms। ms H is তারপর ইজ ইকুয়াল টু 1.08 into 10⁵ ডিভাইডেড বাই 2 কেজি 4200। 4200 কে আবার 4.2 into 10⁵ লিখলে সুবিধা হয় মেবি। ওকে, 1 point 12.86 আসছে মনে 1 হয় ভাইয়া। point সরি, কত আসছে? 12.86। হ্যাঁ, 12.86, ঠিক আছে। 12.86, তাহলে ডেল থিটা হলো গিয়ে আমাদের 12.86। তাহলে ডেল থিটা হলো গিয়ে 12.86 কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, দুইটা একই কথা ডেল থিটার জন্য। তাহলে আমাদের θ1 ছিল 12। তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু θ2 মাইনাস θ1।
থিটা টু মানে থিটা ওয়ান হলো 12.86, তাহলে থিটা টু ইজ ইকুয়াল টু 12.86 প্লাস 12 মানে ইজ ইকুয়াল টু 24.86 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পানির টেম্পারেচার জেনে গেলাম, সে পানিকে তার দিয়া গরম করছে, ব্যাটারি দিয়ে চালিয়ে, ইত্যাদি ইত্যাদি। তাহলে 24.6 ডিগ্রি সেলসিয়াস যে আমাদের আনসার আসলো। তাহলে দেখা গেল সেটা সে মানে গোসলও করতে পারবে, পানও করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দুই কাজেই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ওকে, পেলাম। পরবর্তী প্রবলেম, কারো সমস্যা থাকলে বলতে পারো। ভাইয়া গত ক্লাসে কি থিওরি পড়িয়েছেন? না, আমি গত ক্লাসে থিওরি পড়াইনি, গত ক্লাসের আগে থিওরি হচ্ছে, গত ক্লাসে আমি শুধু সার্কিটে কিছু ম্যাথ দেখিয়েছি। ভাইয়া থিওরিতে পড়ানো হয়নি। তাই না? আচ্ছা, আসলে আমাকে ম্যাথমেটিক্সে যাইতে বলা হয়েছে সোজা এখন। থিওরি, ভাইয়া আগের ক্লাসে বলছিলাম, সরি। মানে আগে মানে গত ক্লাসেও বলছিলাম যে থিওরি পড়ানো হয়নি। হ্যাঁ, আচ্ছা, এখন থিওরি কি কি বাকি আছে? ওকে, ঠিক আছে, আচ্ছা আমি ক্লাসটা থেকে দেখে নিয়ে আজকে তাহলে ম্যাথ প্রবলেম করতে থাকি, ক্লাসটা থেকে দেখে নিয়ে আমি পরে থিওরি কি কি বাকি আছে সেগুলো কভার করে দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, প্রস্থচ্ছেদ তো বুঝি তাই না, যে একটা জিনিসকে আর কি প্রস্থ বরাবর ভাবে কেটে দিলে, দৈর্ঘ্য বরাবর আলাদা করে দিলে যে জিনিসটা আসে সেটার ক্ষেত্রফল। পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এত হলে ইলেকট্রনের তাড়ন বেগ কত? ওকে, তাড়ন বেগ কি পড়ানো হয়েছে তোমাদেরকে? জি ভাইয়া, শুনতে পাইনি। তাড়ন বেগ পড়ানো হয়েছে তোমাদেরকে? না ভাইয়া, সম্ভবত পড়ানো হয়নি। উপস, ওকে, ঠিক আছে, তাহলে আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঘটনা হলো গিয়ে একটা কোশ্চিন তোমাদের আচ্ছা আসতে পারে, সেটা হলো গিয়ে তোমরা তো জানো না যে এ ফিজিক্যাল টু এম এ, আর যখন কোন একটা সার্কিটে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, সেটা কি ইলেকট্রিক ফিল্ড? কি ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে আহ একক চার্জ যে বল অনুভব করে, তাইলে আর কি ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে F/Q। না ভাইয়া, না এফ বাই সরি, কিউ। হ্যাঁ, F/Q। তাহলে আর কি যতখানি দেওয়া হবে এর প্রপোর্শনাল আর কি, কাইন্ড অফ এফ। তাহলে কোন একটা সার্কিট তারের মধ্যে সাপোজ অনেকগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, মাইনাস মাইনাস প্রোটন আছে, তাদেরকে আমরা রাখলাম না, কারণ প্রোটন নড়াচড়া ইজিলি করবে না, প্রোটনের এম যেহেতু অনেক বড়, তাই এফ দিলে সহজে তার অ্যাক্সেলারেশন হয় না। যাই হোক, তো এখন কোন একটা চার্জে ইলেকট্রিক ফিল্ড দেওয়া মানে কি, ইলেকট্রিক ফিল্ড দেওয়া মানে এ ফিজিক্যাল টু ইকিউ, ইকিউ ফোর্স দেওয়া, রাইট, প্রত্যেকটা চার্জের উপর। ই কিউ, এখানে কিউ কি, কিউ হলো একটা ইলেকট্রনের চার্জ ই, ঠিক আছে, যাই হোক। তাহলে এখন প্রত্যেকটা ইলেকট্রনের উপর ফোর্স অ্যাপ্লাই করলা একটা নির্দিষ্ট দিকে সাপোজ, তাহলে ফোর্স দিলে কি ঘটে, যে কোনো জিনিসের, যে কোনো এম ভর বলা জিনিসের ফোর্স দিলে অ্যাক্সিলারেশন ঘটে, ত্বরণ ঘটে। অর্থাৎ জিনিসটা প্রথমে যদি স্থির থাকে তাহলে সেটার স্পিড বাড়তেই থাকে যতক্ষণ ফোর্স আছে। আবার যদি জিনিসটা কোনো একটা নির্দিষ্ট দিকে যেতে থাকে তাহলে নির্দিষ্ট একটা দিকে তার বেগ বাড়তেই থাকে যতক্ষণ আছে, তাই না? তাহলে কিন্তু আমাদের মনে হতে পারে যে আমাদের তারের মধ্যে যত ইলেকট্রন আছে তারা প্রথমে যেই স্পিডেই থাক, তারা নির্দিষ্ট একটা দিকে যে যেতে থাকবে, যাওয়ার স্পিডটা যত টাইম যাবে তত বাড়তে থাকবে, রাইট? এটা হওয়ার কথা না, বুঝতেছি সবাই? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, যেমন মনে করো তুমি ছাদ থেকে একটা বল ফেলে দিলা, ছাদ থেকে একটা বল ফেলে দিলে বলটাকে কন্টিনিউয়াসলি পৃথিবী নিচের দিকে টানছে, এটাও হলো কি এক ধরনের বল ক্ষেত্র, সেটার মান হলো কি জি। যাই হোক, কারো কোনো কোশ্চিন আছে? একটু শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে জি নিচের দিকে, যতক্ষণ জি নিচের দিকে থাকে ততক্ষণ বলটার স্পিড বাড়তেই থাকে মাটিতে ধাক্কা লাগার আগ পর্যন্ত, তাই না? তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এরকম বাড়তেই যদি থাকে, তাহলে কিন্তু আমরা কারেন্ট জানি I is equal to Q by T, সেই কারেন্টের মানও কিন্তু বাড়ার কথা, কারণ ইলেকট্রনের স্পিড বাড়ছে আমাদের ধারণা অনুযায়ী। তাহলে ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, কারেন্টও কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকবে? এটা মনে হয় না? কারেন্ট তো কনস্ট্যান্ট থাকা উচিত না।
কিন্তু আমরা জানি কারেন্ট হলো গিয়ে I is equal to E by R। প্রথমে আর কি জিরো থেকে বাড়তে একটু টাইম নাই, কেন টাইম নাই সেটা আমরা পরের চ্যাপ্টার বা তার পরের চ্যাপ্টারে, হ্যাঁ সব ফিফথ চ্যাপ্টারে শিখবো। কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট থাকবে কেন, F is equal to ma, তাহলে F যেহেতু কন্টিনিউয়াসলি আছে, ব্যাটারি যেহেতু কন্টিনিউয়াসলি ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, এও কন্টিনিউয়াসলি থাকা উচিত। ওকে, সেটার রিজন হলো গিয়ে তাড়ন বেগ। ঠিক আছে, তাড়ন বেগ কনসেপ্টটা কি? অ্যাকচুয়ালি ইলেকট্রন কিন্তু মানে এমন না যে ইলেকট্রনকে আসে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর থাকলে ইলেকট্রন উল্টা দিকে ধাক্কা পায়, তার কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে সেদিকে সে যেতেই থাকে। তারণ বেগের কনসেপ্ট এরকম না। অ্যাকচুয়ালি ইলেকট্রন হলো গিয়ে পদার্থের মধ্যে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক আছে, মনে করো কোন ইলেকট্রিক ফিল্ড নাই, তাইলে এখানে অনেকগুলো অনুপরমাণু এসে আছে, একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, তারপর ধাক্কা খেয়ে এখানে গেল, তারপরে সেখান থেকে ধাক্কা খেয়ে এখানে আসলো, এখানে আবার কারোর সাথে ধাক্কা খেয়ে এখানে গেল, এরকম র্যান্ডমলি সে দৌড়াদৌড়ি করতে থাকে। কিন্তু যখন তুমি ইলেকট্রিক ফিল্ড দিবা, তখন কি হয়, তখন ইলেকট্রনটা হয়তো নর্মালি সে এখান থেকে ধাক্কা খেয়ে এখানে যাওয়ার কথা ছিল এভাবে, বাট সে এখান থেকে এখানে না গিয়ে সে যেহেতু ই এই দিকে, ই এর দিকে হওয়ায় ই এর উল্টা দিকে ফোর্স ফিল করবে ইলেকট্রন। এটা কি বুঝি সবাই যে তড়িৎ ক্ষেত্র যেই দিকে থাকবে তার উল্টা দিকে ফোর্স ফিল করবে ইলেকট্রন, কেন করবে? স্থির তড়িতে ছিল। কেউ না বুঝলে বলো। ওকে, আরেকবার রিভিউ করেন ভাইয়া। আরেকবার রিপিট করবো। আচ্ছা, না ইলেকট্রিক ভাইয়া, ফিল্ড বুঝতে যেদিকে পারি থাকবে নাই। ইলেকট্রিক ফিল্ডের দিক, ইলেকট্রন তার বিপরীত দিকে ফোর্স ফিল করবে, ফোর্সের দিক তার বিপরীত। বুঝি না তাই না, প্রবলেম আছে। ওকে, অ্যাকচুয়ালি রিজন বেশ সিম্পল, মানে এটা স্থির তড়িতে ডিটেলসে আছে। আর এখানে আপাতত এটুকু বলা যেতে পারে, সেটা হলো গিয়ে F ইজিক্যাল টু কিউ ই। তাইলে ইলেকট্রনের কিউ চার্জ কি, পজিটিভ নাকি নেগেটিভ? ভাই নেগেটিভ। 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 ইলেকট্রনের নেগেটিভ। চার্জ যেহেতু নেগেটিভ, সুতরাং এফ আর কি প্রপোর্শনাল টু মাইনাস সি, কিউ এর মান নেগেটিভ হবে। তাহলে ই এর দিক উল্টে যাবে ইলেকট্রনের বেলায়। ঠিক আছে, প্রোটন পজিটিভ চার্জের বেলায় ই এর দিক যেদিকে, ফোর্সের দিকও সেদিকে। কিন্তু ইলেকট্রনের বেলায় ইলেকট্রিক ফিল্ডের দিক যেদিকে, ফোর্সের দিক বিপরীত দিকে। যাই হোক, তাহলে আপাতত ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স ধরলাম এদিকে অ্যাপ্লাই করবে। তাহলে ইলেকট্রন যত স্পিডে যায় তার তুলনায় ফোর্সটা ইউজুয়ালি খুবই নগণ্য হয়। তাহলে দেখা যায় এই বরাবর তার যার কথা ছিল ইলেকট্রিক ফিল্ড না থাকলে, সে যাবে হয়তো এই বরাবর, এই 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 স্লাইটলি এইদিকে যাবে। ঠিক আছে, তারপর ধাক্কা খেয়ে তার হয়তো এই বরাবর যাওয়ার কথা ছিল, সে আরেকটু ওই দিকে যাবে, এই 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 বুঝতেছি না মেবি। আচ্ছা, আম, ধরো ফুটবল তো খেলো মনে হয় অনেকে, তাই না? অথবা অ্যাটলিস্ট খেলা দেখো। জি ভাইয়া। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। সাপোজ কোনো একটা ফুটবল, অ্যাকচুয়ালি ফুটবল খুব ভালো এক্সাম্পল হয় না, অথবা পানির মধ্যে দিয়ে যে কোনো কিছু মারা হলো, হয়তো বাতাস না থাকলে জিনিসটা এভাবে যেত। ঠিক আছে, অনেক জোরে ফুটবলকে মেরেছো, বাতাস না থাকলে জিনিসটা সোজা এভাবে চলে যেত। কিন্তু বাতাস যদি সাপোজ এই দিকে আছে, তাহলে বাতাস থাকলে কি হয়, তুমি যদি অনেক জোরে বেন্ড ফুটবলকে করে। মারো, হ্যাঁ বেন্ড করে, সোজা এদিকে না গিয়ে হালকা বেন্ড করে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। কিন্তু পুরোপুরি কিন্তু এমন হয় না যে বাতাস এত বেশি যে ফুটবল তুমি মারছো এদিকে চলে গেছে এদিকে, এরকম এত ইন্টেন্স বাতাস কখনো কিন্তু থাকে না। যেদিকে যাওয়ার কথা ছিল তার চেয়ে হালকা যেদিকে বাতাস আছে সেদিকে একটু ঘুরে যায়। আচ্ছা, অবশ্যই সেখান থেকে সাপোজ কেউ বল নিয়ে এই দিকে দিত, কিন্তু এখন আমাদের বাতাস আছে এদিকে, ইন্টেন্স বাতাস, তাহলে দেখা যায় বলটার কি সোজা এই বরাবর না এসে হালকা এই বরাবর চলে যাবে, তাই না? তাহলে দেখো খুবই অল্প অল্প করে সে যেভাবে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করার কথা ছিল বলটার, সেভাবেই সে প্রায় সেভাবে সে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করছে। ডিফারেন্স প্রত্যেকবার আর কি, যেদিকে যার তার কথা ছিল তার চেয়ে একটুখানি যেদিকে ফোর্স সেদিকে বেঁকে যাচ্ছে। বুঝতেছি? জি ভাইয়া। ওকে, এরকম করে করে জি অ্যাকচুয়ালি ভাইয়া। ইলেকট্রনের আর কি মুভমেন্টটা হয়। ইলেকট্রনের ভেলোসিটি কখনোই পুরোপুরি যেদিকে আর কি কারেন্ট জি এদিক ভাইয়া। সেদিকে থাকে না। ইলেকট্রন গুলা নিজেদের মতো র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে করতে অ্যাজ ইফ ভাসতে ভাসতে
ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যেতে থাকে। একটা ইলেকট্রন আর কি র্যান্ডমলি হয়তো এক জায়গায় এরকম 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 ধাক্কা ধাক্কি করতো, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কারণে সে প্রত্যেকবার যেহেতু একটা দিকে যায়, তাহলে তার গতি পুরোপুরি র্যান্ডম থাকে না, সে হয়তো এরকম 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 এরকম। তাহলে দেখো র্যান্ডমলি দৌড়াদৌড়ি করতে করতে একটু ডান দিকে চলে যাচ্ছে, তাই না? বুঝতেছো ঘটনাটা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই যে র্যান্ডমলি যাচ্ছে, বাট যেতে যেতে ভেসে ভেসে একটু ডান দিকে চলে যাচ্ছে। ভাষার ইংলিশ হলো কি ড্রিফট করা, তাহলে এটাকে ড্রিফট ভেলোসিটি বলে। এই ড্রিফট ভেলোসিটির অ্যামাউন্টটা আর কি বের করা যায়। ড্রিফট ভেলোসিটির অ্যামাউন্টটা কি করে বের করা যায় সেটা যখন থিওরি ড্রিলসে পড়াবো তখন আর কি বলবো। তাইলে সেটার ফর্মুলা হলো I is equal to NAVE। তাহলে সেখান থেকে ভি ভি হলো কি আমাদের ড্রিফট ভেলোসিটি, এন হলো কি আমাদের একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এ হলো গিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ই হলো কি ইলেকট্রনের চার্জ। তাহলে আমাদের যে কোনো একটা কারণ থেকে আমরা ড্রিফট ভেলোসিটি বের করতে পারি। ভি ইজ ইকুয়াল টু আই বাই এন এ। এটা থিওরি পরে বুঝাবো, বাট আপাতত এখানে ভি হলো কি ড্রিফট ভেলোসিটি, যে ভেলোসিটিতে ভাসতে ভাসতে ইলেকট্রন আর কি তার বরাবর যাচ্ছে। এটা ইনটিউটিভলি মোটামুটি বোঝা যায়। একক ঘনমাত্রা ইলেকট্রন এটাই কি যত তারণ বেগ ভাইয়া? সরি, এটাই কি তারণ বেগ? হ্যাঁ এটাই তারণ বেগ। ওকে, আপাতত ফর্মুলাটা কি করে আসছে সেটা কাউকে দেখালাম না। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কিভাবে আছে সেটা মনে হয় না ডেরিভেশন আছে, না নাই মেবি। আপাতত এটা মেনে নাও যে আই ইজ ইকুয়াল টু এন ভি। এটা কিন্তু অনেকটা ইনটিউটিভ। দেখো একক ঘনমাত্রায় যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি ইলেকট্রন ভেসে ভেসে যাবে, কারেন্ট তত বেশি হবে না? হ্যাঁ। আবার সিমিলারলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি ইলেকট্রন আর কি, মানে তত আয়তনও বাড়বে, তত বেশি ইলেকট্রন আর কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে যেতে পারবে। তাহলে এ বাড়লেও আই বাড়ার কথা, ভি বাড়লে অবভিয়াসলি আই বাড়বে, কারণ ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ যত বেশি হবে তত আর কি দ্রুত ভেসে ভেসে ইলেকট্রন যেতে থাকবে। আর ই বাড়লে তাই বাড়বে, ই যদিও কনস্ট্যান্ট থাকে। একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জকে যদি তুমি সামহাও বাড়িয়ে দাও, তাহলে আগেও 10টি ইলেকট্রন আসছিল 1 সেকেন্ডে আগে, এখনো হয়তো 10টি ইলেকট্রনে আসছে, বা চার্জ বাড়িয়ে দেওয়ার কারণে টোটাল কারেন্টের ফ্লোটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের তারণ বেগের কনসেপ্ট। এখান থেকে অ্যাকচুয়ালি আরেকটা ফর্মুলা পাওয়া যায়, সেটা হলো গিয়ে আই বাই এ ইজ ইকুয়াল টু জে। এটাকে কারেন্ট ডেনসিটি বলে, আর তড়িৎ প্রবাহের ঘনত্ব, একক ক্ষেত্রফলের তড়িৎ প্রবাহ, সেটাও আমাদের পড়া হয়তো লাগবে। তাহলে আই বাই এ ইজ ইকুয়াল টু জে, সেখান থেকে পাওয়া যায় জে ইজ ইকুয়াল টু এন ভি হোয়াট এভার। আপাতত এটা আমাদের ফর্মুলা তারণ বেগের, ভি ইজ ইকুয়াল টু আই বাই এন এ ই। না, এটা ডিরাইভেশন আছে, হ্যাঁ বইয়ে মনে পড়ছে, দেখাবো না পরে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন ম্যাথ করব। 1 মিলিমিটার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে, 1 মিলিমিটার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আচ্ছা সরি, এখানে এটা আমি ভুল করছি, এখানে 1 মিলিমিটার স্কোয়ার হবে, ক্ষেত্রফল তো স্কোয়ার হয় অলওয়েজ। ওকে, 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমাদের এ দেওয়া আছে, পরিবাহীর মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই দেওয়া আছে, পরিবাহীর প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻28, এন দেওয়া আছে। তাহলে ইলেকট্রনের তাড়ন বেগ কত? স্ট্রেট ফরওয়ার্ড। তাইলে V is equal to I by NAE। তাহলে is equal to I হলো কি এখানে 10 এম্পিয়ার, N হলো গিয়ে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, তাহলে আর কি মুক্ত ইলেকট্রন সংখ্যা, শুধু ইলেকট্রন সংখ্যা না, এটা একটু ভুল বলছি সরি, কারণ শুধু ইলেকট্রন থাকলেই হবে না, সব ইলেকট্রন তো আর প্রবাহিত হয় না, শুধু মুক্ত ইলেকট্রনই প্রবাহিত হতে পারে, এটা কেমিস্ট্রিতে থাকার কথা। যাই হোক, যেটা আর কি পরমাণুর শক্তি ভেঙে বের হয়ে আসে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, আর 1 মিলিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ারে দিতে হলে কি দিয়ে গুণ করা লাগবে, কেউ বলতে পারবা? 1 × 10⁻6 মিটার স্কোয়ার। 1 × 10⁻6 মিটার স্কোয়ার, হ্যাঁ গুড, কারণ মিলিমিটার হলো 10⁻3 মিটার, আর স্কোয়ার করলে 10⁻6 মিটার স্কোয়ার, হ্যাঁ 10⁻6। তাহলে 10⁻6 মিটার স্কোয়ার। ওয়ান, ভাইয়া স্ক্রিনে দেখা যাচ্ছে না। তাই বাকিরা কি দেখতে পাচ্ছ নাকি কেউই দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। দেখা তুমি যাচ্ছে। এটাকে দেখা জি যাচ্ছে। ভাইয়া দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না, তাই না?
ওকে দেখা যায়। যাই, ওকে, তাহলে যে দেখতে পাচ্ছ না তার সম্ভবত ঠিক নেট আছে স্লো, ভাইয়া। তাই না? আচ্ছা ঠিক আছে। ওকে, আর ইলেকট্রনের চার্জ কত কেউ বলো তো, জানার কথা সবাই। 1.6 into 10⁻19. হ্যাঁ, এখানে আমরা আর কি বলে এটাকে মাইনাস দিলাম না, কারণ এখানে আমাদের সাইন মিনিংলেস, সাইন দিয়ে তো দিক হয়, আমাদের তার দিকে দিক কোন দিকে এগুলো আমাদের চাইনি, তাহলে আমরা আর কোনো নেগেটিভ পজিটিভ সাইন লাগলো না। ওকে, আচ্ছা, তাহলে ইজিক্যাল টু আমাদের ক্যালকুলেট করে দেখানো যাবে যে জিনিসটা 6.5 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড। দেখো খুবই স্লো কিন্তু। 10⁻³ মানে কি? 10⁻³ মানে 1 মিলিমিটার। সেকেন্ডে একটা ইলেকট্রন জাস্ট 6.5 মিলিমিটার যাচ্ছে, 1 সেন্টিমিটারও না। কিন্তু কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, কারেন্টের অ্যামাউন্ট বেশ বড়, তার নিচে হচ্ছে অল্প অল্প ইলেকট্রন যে ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা আর কি ইন্টেন্স, 10⁻28, হিউজ একটা সংখ্যা, এই জন্য আর কি কারেন্ট অনেক বেশি আসছে। অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন বেশ স্লো যায়, খুবই বেশি কারেন্ট না হলে। ওকে, বুঝছি সবাই? কেউ না বুঝলে জি বলো। ভাইয়া। ওকে ঠিক আছে। 15 ওয়াট রোধে বা 15 ওহম, কি করছি, সরি সরি, এখানেও এটা ভুল লিখছি, 15 ওহম, 15 ওহম হবে। 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যে তারের দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/8 হয়। পরিশেষে রোধ কত হবে? ওকে, আচ্ছা, তাহলে রোধের সাথে আহ দৈর্ঘ্যের সম্পর্ক, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক, এগুলার থিওরি কি হয়েছে? না ভাইয়া। ওপস, ওকে। ভাই রোদের সমবায় ওইটা হয়েছিল। রোধের সমব্যয়, ও আচ্ছা, না ওইটা, হ্যাঁ ওইটার কথা বলিনি, ওকে ঠিক আছে। আচ্ছা, মানে কয়েকটা রোধ একত্রে থাকলে সেটাকে সিঙ্গেল একটা রোধ হিসেবে প্রকাশ করলে কত হয় সেটা হয়েছিল, তাই না? তুলোরও জি ভাইয়া। হয়েছিল ভাইয়া। হ্যাঁ ওকে, আর এটা হয়নি, ওকে ঠিক আছে, তাহলে বলছি, সমস্যা নেই, এটাও অ্যাকচুয়ালি অনেক কিছুই পড়াতে হবে, থিওরির উপরে একটা ক্লাস লাগবে পুরা মনে হচ্ছে। ওকে, যাই হোক, দেখি পরের কাজটা আশা করছি থ্রিডির উপর নিব, ম্যাথ প্রবলেম না করি আর। ওকে ঠিক আছে, জিনিসটা হলো কি আপাতত আর সংক্ষেপে বলি, সেটা হলো কি আমাদের কোন একটা তারের টোটাল যে রোধ, সেটা হলো গিয়ে তারের দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, এটা মনে হয় খুবই অবভিয়াস হওয়ার কথা, কারণ তারের দৈর্ঘ্য যত বেশি হবে ইলেকট্রনকে তত দূর আসতে হবে, ইলেকট্রন তত বেশি বাধা পাবে, তাই না? তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। ওকে, সেকেন্ড স্টেটমেন্টটা ছিল তারের রোধ, সেটা হলো গিয়ে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এটাও পুরোপুরি ইনটিউটিভ হওয়ার কথা, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত, সরি, ভাইয়া এটা পড়ে আসছে, এটা বলছি। ও তাই না? ওকে, ওকে ঠিক আছে, তাহলে আর দরকার লাগলো না। তাইলে আমাদের তারের দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 8 গুণ হয়, পরিশেষে রোধ করতে হবে এই ক্ষেত্রে। ওকে চলো তাহলে দেখা যাক কি হয়। আমাদের প্রথমে রোধ ছিল 15 ওহম, প্রথমে আমরা দৈর্ঘ্য কত জানি না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত জানি না, আপাতত আমরা জানি যে R1 = রো। রো হলো গিয়ে আপেক্ষিক রোধ, সেটা আমরা জানি না এবং জানা লাগবেও না, যেহেতু জিনিসটা কাটাকাটি যাবে। L1 A1 ধরি, আর পরবর্তীতে R1 = 15 ওহম, আর R2 = ভাইয়া আপনি কি এখানে A2 লিখছেন? হ্যাঁ A2 লিখছি নিচে। ভাই কেন লিখলেন বুঝি নাই। ও আচ্ছা, ও হ্যাঁ A1 হওয়ার কথা ছিল, ওকে সমস্যা নেই, সরি, হ্যাঁ আমি থ্যাংক A ইউ। বলছি। ওকে, আচ্ছা, R2 = রো L2 / A2। এটা অবশ্য নোটেশন, তুমি ইচ্ছা করলে এখানে A1 না লিখে তুমি 23ও লিখতে পারো, সমস্যা নেই, বাট আমাদের কনভেনশন না যেহেতু, সেহেতু আমরা লিখবো না। থ্যাঙ্কস ঠিক করে দেওয়ার জন্য। ওকে, তাহলে আপাতত আমাদের L2 কি, L2 হলো কি আমাদেরকে তারকে টেনে এমন ভাবে লম্বা করা হয়েছে যেন তারের দৈর্ঘ্য 4 গুণ হয়, তাহলে আমাদের L2 = 4L1। আর আমাদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো গিয়ে 8/1 ভাগ হয়েছে, ঠিক আছে, 8/1 ভাগ ছিল। ওকে, 8/1 ভাগ হয়েছে।
তাহলে সেটা হলো কি A1/8। তাহলে চলো বসাই, তাহলে ইজিক্যাল টু রো ইন্টু, এখানে 8 হলো কি ভাগের সাথে ভাগাকার আছে, তাহলে উপরে চলে যাবে 32 L1, 4×32 আর কি, বাই A1 ইজিক্যাল টু 32 ইন্টু, এটা আরো শর্টে দেখানো যায়, এভাবে দেখালাম, দুইটাকে ভাগ করেও দেখানো যাবে, রেশিও এই সেই রো L1 A1। এখন রো L1 A1 এর মান আমরা অলরেডি জানি 15 ওহম। তাহলে 32 × 15 কত হয়? ভাইয়া 480। 480 ওহম, ঠিক আছে, ওকে। তারটাকে লম্বাও করে দেওয়া হয়েছে কয়েক গুণ, তারপরে আবার কি বলে এটাকে, তারটাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে দেওয়া হয়েছে, যেমন আমরা তো জানি যে মোটা রাস্তা দিয়ে যাওয়া ইজি, চিপা রাস্তা দিয়ে যাওয়া কঠিন, সব দিক দিয়ে ডিফিকাল্ট করে দেওয়া হয়েছে, তাহলে রোধের অ্যামাউন্ট অনেক বেড়ে গেছে। তাহলে আমাদের আনসার 480 ওহম। ওকে, তারপর হ্যাঁ, এত তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ কত। ওকে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলা কোষ, ঠিক আছে, তাদেরকে সমান্তরালে অথবা শ্রেণীতে যদি যুক্ত করা হয় তাহলে টোটাল কারেন্ট কত হবে, এইটার থিওরি কি পড়ানো হয়েছে নাকি হয়নি? কেউ বলতে পারবা? ভাইয়া নিয়ে আলোচনা করা হয়েছিল। আলোচনা করা হয়েছিল নিয়ে, আচ্ছা, নিয়ে আলোচনার মধ্যে কি এটা ছিল যে কয়েকটা কে সমান্তরাল অথবা শ্রেণীতে যুক্ত করলে টোটাল কারেন্ট কত হবে? জি ভাই, এরকম একটা পড়ানো হয়েছিল। তাই না? ওকে, ঠিক আছে, যাক, তাহলে তো আশা করতেছি হইছে, ঠিক আছে। তাইলে আমরা এখানে ফর্মুলাটা কিভাবে বলতে পারবো, এখানে আমরা কয়েকটা কে আমরা কি করেছি সমান্তরাল ভাবে সাজিয়েছি, তাহলে কারেন্টের ফর্মুলা কি কারো মনে আছে? ওকে, কারেন্টের ফর্মুলা I ইজিক্যাল টু আমাদের এন ই, এন হলো আমাদের টোটাল কয়টা আছে সেটা, ডিভাইডেড বাই এন আর, আর হলো আমাদের মানে বাইরের সার্কিটের রোধ, প্লাস আর। ওকে, এম এটা কি মনে আছে সবার? আচ্ছা, এটা মানে বইয়ে এম দেওয়া ছিল, কিন্তু এখানে এম বলো এন বলো সেটা তো হলো কয়টা রোধ সেটাকে দ্বারা প্রকাশ করেছে, তাই না? এম সংখ্যক রোধ হলে এম ই, এন সংখ্যক হলে এম সংখ্যক কোষ হলে এন ই, অথবা তুমি যদি কি বলে খ সংখ্যক কোষ হয় তাহলে খ ই, কোনো সমস্যা নাই, সেটা হলো যতটা কোষ আছে সেটাকে আমরা কি ডাকতেছি সেটার উপর ডিপেন্ড করে, আমরা ইচ্ছে হলে এম ডাকবো, ইচ্ছে হলে এন ডাকবো। ওকে, আপাতত এই ফর্মুলাটা কি মনে পড়ছে? এই ফর্মুলাটা দেখছি। জি ভাইয়া, করছি এটা। আর ওকে, ঠিক আছে, তাহলে তো হলোই। তাহলে আমাদের কি কি দেওয়া ছিল সেটা আমরা দেখি। আমাদের ছিল 10 ভোল্ট, তারপরে বাইরে কি রোধটা লাগানো হয়েছে সেটা হলো গিয়ে 1 ওহম সার্কিটের। আমরা অভ্যন্তরীণ রোধ কত জানি না, আমরা কারেন্ট কত পেয়েছি 1.35 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা অভ্যন্তরীণ রোধ পেয়ে যাব। আর আমাদের এন 1 ওহম আসছে ভাইয়া, সরি 1 ওহম আসছে। ওয়াও, ম্যাথ শেষ খাইছে। ওকে, চলো তাহলে আমরা এখানে করে নিই। আচ্ছা, তাহলে আমাদের কি জানি ছিল? ওকে, ঠিক আছে, তাহলে আমরা 1.35 is equal to 9 into 1.5 divided by 9 into 1, এটা অ্যাকচুয়ালি 9 লেখা যায়, প্লাস আর। তাহলে এটাকে এই সাইডে নিলাম, এই সাইডে দিলে
এই সাইডে নেওয়ার আর 1.35 কে এই সাইডে নিলাম, তাহলে আর প্লাস 9 ইজ ইকাল টু এত। ডিভাইডেড বাই কত 1.35, তাহলে এখানে হোয়াট এভার আসবে সেখানে তোমাদের আনসার আসছে 1, তাই না? তাহলে এটা 10 মাইনাস 9 ইজ ইকাল টু 1। ওকে, আনসার 1 ও। ওকে, তাহলে হয়ে গেল, যাকে এটা আমরা জানি। তারপর আচ্ছা, এটা হলো কারণ এই যে আমরা সার্কিটে আসছি, কতদিন সার্কিটে কয়টা দেখা, শুধু সার্কিটই দেখানো হয়েছিল ম্যাথের প্রবলেমে, আজকে আর কি এটা দেখলাম। ওকে, বর্তনী বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কিরশফের সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। ওকে, কিরশফের সূত্র তো জানি আশা করতেছি, তাই না? কিরশফের সূত্র তো হয়েছিল, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, ভাই আমরা নতুন আসছি তো, তো ও সেই আচ্ছা জন্য আচ্ছা, ঠিক আছে, আমরা সমস্যা বুঝতে নাই। ওকে, পারছি না। কিরশফের সূত্র আমরা অ্যাপ্লাই করবো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এ। বেশ মোটামুটি, এটাও বেশ মোটামুটি সিম্পল প্রবলেম। সার্কিটটা তো বোঝা যাচ্ছে না, এই যে এটা একটা ব্যাটারি, 3 ভোল্ট, 2 ওহম, 5 ওহম, 1 ওহম, 1.5 ওহম ইত্যাদি। ওকে, তাহলে চলো, ঠিক আছে। আগে কেউ কিরশফের সূত্র দুইটা বলতে পারবা? কিরশফের সূত্র দুইটা কি কি ছিল? প্রথম সূত্রটা ছিল I1 প্লাস I4 ইকুয়াল I2 প্লাস I3 প্লাস I5। আচ্ছা, ইন্টারেস্টিং। এটা অ্যাকচুয়ালি এভাবে বললে মনে হয় আর ইজিলি বলা যায়। হ্যাঁ, হইছে যে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0, i 5টা ভাই থাকুক আমার নেট 10টা থাকুক। প্রবলেম, আমি পরে আচ্ছা ঠিক আছে, আর নেট প্রবলেম কি তোমার আসলে নাকি আমার? বাকিদের কি প্রবলেম মনে হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে আমাদের। জি না ভাই। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, না এটা ভাইয়া আমি প্রবলেম। রেকর্ড ক্লাস করবো ভাইয়া। সরি। আচ্ছা ঠিক আছে, উনি লিভ নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলে জানি না এখানে ইয়া কি। ওকে ঠিক আছে, লিভ নাও। ভাইয়া লিভ বলতে হবে না। আচ্ছা তাই না, ওকে ঠিক আছে। ওকে, তাহলে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0, মানে কোন একটা পয়েন্টে একাধিক জায়গা থেকে আর কি কারেন্ট আসছে, তাহলে যেগুলা আসছে মাইনাস যেগুলা গেছে, অথবা যেগুলা গেছে মাইনাস যেগুলা আসছে, টোটাল সামটা হলে গিয়ে 0। একটাকে আমরা পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরে দিব। আসা পজিটিভ হলে যাওয়া নেগেটিভ, অথবা যাওয়া পজিটিভ হলে আসা নেগেটিভ, যাই হোক। আর কিরশফের দ্বিতীয় সূত্রটা কেউ বলতে পারবা? ভাইয়া এগুলো ও, পড়ানো হয়নি। কিরশফের সূত্র পড়ানো হয়নি? এ, আচ্ছা যাই হোক, আগে সূত্রটা ওকে ঠিক পড়ান। আছে। তোমাকে আসলে আজকেও ম্যাথের কথা বলা হয়েছিল তো আর কি, সমস্যা নেই, থিওরি পড়াবো যেগুলো বাকি আছে। কিসবের প্রথম সূত্রটা বেশি ইনটিউটিভ, সেটা হলো গিয়ে আমরা একটা জিনিস তো জানি, সেটা সম্ভবত তোমাদের বইয়ে নাই, লাগবেও না, কিন্তু জিনিসটা বেশ রিয়ালি ইনটিউটিভ। সেটা হলো গিয়ে চার্জের সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, টোটাল চার্জ যা ছিল তাই থাকে। সেটাই তো হওয়ার কথা, তাই না? কারণ ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এর মধ্যে অ্যাকচুয়ালি সেগুলো সৃষ্টি ধ্বংস হয়, ঠিক আছে। যেমন ইলেকট্রন আর প্রোটন মিলে হয়তো মানে কি বলে নিউট্রন তৈরি হতে পারে, অথবা নিউটন ভেঙে ইলেকট্রন, প্রোটন, এনার্জি এগুলো তৈরি হতে পারে, বাট যাই ঘটুক আগে টোটাল চার্জ পরে টোটাল চার্জ সেম থাকে। আপাতত এটুক তো সবার বুঝার কথা যে মানে টোটাল চার্জ কোন একটা জায়গায় বাড়বেও না কমবেও না, শুধু আর কি জিনিসটার ফ্লো হবে। ওকে, সাপোজ একটা জায়গায়, আচ্ছা অ্যাকচুয়ালি 5টা না 2টা দিয়ে ফার্স্টে দেখাই। এই জায়গায় হলো কি আমরা একটা তারের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট যদি নেই তাহলে এখান থেকে যত ইলেকট্রন আসবে এই দিক দিয়ে এক্স্যাক্টলি ততখানি ইলেকট্রন বের হয়ে যেতে হবে না? বলো, কারণ এখানে কনফিউশন থাকলে। জি ভাইয়া। হ্যাঁ, কারণ ইলেকট্রন এখানে যে আসবে ইলেকট্রন গুলো একসাথে জমেও যেতে পারবে না, কারণ তারা নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এক জায়গায় এসে জমতে পারবে না তাদেরকে যদি জমতে ফোর্স করা না হয়। যেমন ক্যাপাসিটরে ফোর্স করে জোর করে আর কি চার্জ যেমন হয় ব্যাটারিতে, যাই হোক। তাহলে কিন্তু আদারওয়াইজ কি হবে, যতখানি ইলেকট্রন আসছে তত ইলেকট্রন সুন্দর মতো চলে যাবে। তাহলে এই দিক বরাবর যদি I1 আসে ইনকামিং, আর এদিক বরাবর I2, তাহলে আমাদের টোটাল কতখানি আসছে? I2।
টোটাল কতখানি গেছে, সরি টোটাল কতখানি আসছে I1 আর টোটাল কতখানি গেছে I2। তাহলে আমাদের ইনকামিং আর আউটগোয়িং সমান হতে হবে, তাহলে আমাদের I1 ইজ ইকুয়াল টু I2। সেটাকে দুই ভাবে লেখা যায়, I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 0 অথবা I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। এটুকু বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। এবারে আমরা জাস্ট একটা পয়েন্টে দুইটা তার আসতেছে সেটা নিয়ে আমরা ডিল করছি, একটা পয়েন্টে কয়েকটা তার আসে সেটা নিয়ে ডিল করলে কি হতো। আহ এই যে সাপোজ আমাদের আসছে হলো গিয়ে ইনকামিং I1, I2 হয়তো যাচ্ছে, তারপর I3ও হয়তো যাচ্ছে, I4 হয়তো আসছে, র্যান্ডম, ঠিক আছে, এখানে কোনো নির্দিষ্ট ইয়া নাই যে কে আসতে হবে কে যেতে হবে। I5ও হয়তো আসছে। তাইলে এখানে টোটাল আসছে কে কে, টোটাল আসছে হলো গিয়ে আমাদের I1 প্লাস I4 প্লাস I5। টোটাল যাচ্ছে কে কে, I2 প্লাস I3। তাইলে এই যে টোটাল যতখানি আমাদের চার্জ আসছে, টোটাল ততখানি চার্জকে চলে যেতে হবে, তাইলে আমাদের হবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি এই কেসে, এই পার্টিকুলার কেসে I1 মাইনাস I2 সবগুলাকে এক সাইডে নিচ্ছি, মাইনাস I3 প্লাস I4 প্লাস I5 ইজ ইকুয়াল টু 0। অথবা আমরা এভাবেও বলতে পারি, যেভাবে এভাবে বলে সমস্যা নাই, যে আমরা পরেরটা থেকে আগেরটাকে আর কি মাইনাস করব, এটা সমান এটা, তাহলে আর কি এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 0 হবে। মাইনাস I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইজ ইকুয়াল টু 0। ওকে, বুঝছি এটুকু সবাই? কেউ না বুঝলে বলো। বুঝছি। ওকে ঠিক আছে। ভাইয়া এখানে বুঝতে সরি, পারি এখানে নাই। কোনখানে বুঝতে পারি নাই? এই যে হচ্ছে I1 মাইনাস I2 হচ্ছে মাইনাস I3 এগুলো বুঝতে পারি নাই। তাই না? সরি, পরে কথাটা বুঝিনি। হ্যাঁ, বুঝতে পারো নাই, তারপরে কে জানি কি বললো। হ্যাঁ, ভাইয়া এই অঙ্কটা আর একটু বললে ভালো হবে, এটা বলতেছি। আচ্ছা এই পার্টটুকু আরেকটু বললে ভালো হবে না? ওকে ঠিক আছে। হ্যাঁ, কারণ দেখো এখানে আমরা যে কোনো একটা র্যান্ডম একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, এই পয়েন্টে কারেন্ট আসছে কে কে, I1 আসছে, I4 আসছে, I5 আসছে, এটুকু বুঝছি, রাইট? কেউ না বুঝলে বলে জি একটু। ভাইয়া। ওকে, জি আচ্ছা সরি, ভাইয়া এইটুকু বুঝছি। ইকুয়াল টু 0 না টুকু, এখানে এইটুকু 0 এইটুকু 0, এটা ভুল লিখছি। এখানে কি প্রবলেম ছিল যে এখানে এই দুইটা ইকুয়াল টু 0 লিখছি? ওকে না, তাহলে আর একটু রিলেসে বলে এই দুইটা 0 না, হোয়াট এভার। আর এই যে এখানে হলো টোটাল কারেন্ট আসছে, সেটাকে আমি কিছু একটা ডাকি I ইনকামিং, I যদি এরকম কনভেনশন নাই আমরা ডাকলাম, ডাকতে তো সমস্যা নাই। আর এখানে কারেন্ট যাচ্ছে কে কে, কারেন্ট যাচ্ছে হলো গিয়ে I2 আর I3 চলে যাচ্ছে এই পয়েন্টটা থেকে, তাই না? ওকে, তাহলে জি এটাকে ভাইয়া। I আউটগোয়িং IO বললাম, IO ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। ঠিক আছে, তাহলে যে কোনো সিচুয়েশনে যে যে কারেন্ট আসছে টোটাল সেটা আমরা বের করব, যে যে কারেন্ট যাচ্ছে টোটাল সেটা আমরা বের করব, করার পর যতটুকু কারেন্ট আসছে আর যতটুকু কারেন্ট যাচ্ছে দুটাকে সমান হতে হবে, রাইট? জি ভাইয়া। এইটুকু বুঝলেই জি তাহলে ভাইয়া। এটুকু বুঝলেই এই যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, এটুকু বুঝলে অ্যাকচুয়ালি বাকিটুকু বোঝা হয়ে যায়। তাহলে সেটা যদি হয় তাহলে I মাইনাস IO
ইজ ইকুয়াল টু 0। তাহলে সেটাই আর কি এখানে বসাইছি যে i1 প্লাস i4 প্লাস i5 মাইনাস i2 মাইনাস i3 ইজ ইকুয়াল টু 0, অথবা তুমি জিনিসটাকে এভাবেও লিখতে পারো যে io মাইনাস ii ইজ ইকুয়াল টু 0। যেটাকে এই নিচে লিখছি আর কি, যে i মাইনাস i1, কারণ মানে i কে যেহেতু আমরা ইনকামিং কারণকে যেহেতু আমরা মাইনাস করতেছি, তাহলে এখানে i1 i4 i5 এগুলো সব নেগেটিভ হয়ে যাবে। আর আউটগোয়িং কারণকে আমরা আর কি ফার্স্টে রেখেছি, তাহলে আর কি i2 প্লাস i3 এগুলো ইজ ইকুয়াল টু 0। এবার যে যার সমস্যা ছিল সে বুঝছি। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া মানে এখানে এখন হচ্ছে clear যতটুকু কারেন্ট আসবে আর যতটুকু যাবে দুইটা হ্যাঁ সমান। এক্স্যাক্টলি, দুইটা সমান। তারপরে দুইটা যেহেতু সমান, তাহলে দুইটাকে প্লাস মাইনাস করে আমরা 0 পাবো। জি ভাইয়া বুঝতে ওকে ঠিক পেরেছি। আছে। হ্যাঁ তাহলে এটাই, তাহলে কির্চফের প্রথম সূত্রটা কি, সেটা হলো কি পূর্ণ একটা নির্দিষ্ট পয়েন্টে যেই কারেন্ট আসবে অথবা যাবে সেগুলার সাম হলো গিয়ে 0। সেই সাম নেওয়ার ট্রিকটা কি, সাম নেওয়ার ট্রিকটা হলো গিয়ে হয় যারা আসবে তাদের সবাইকে পজিটিভ ধরবা, যারা যাবে তাদের সবাইকে নেগেটিভ ধরবা, অথবা যারা আসবে তাদেরকে নেগেটিভ, যারা যাবে তাদেরকে পজিটিভ। মানে ঘটনা হলো কি একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। এবার বুঝছি? জি জি ভাইয়া। ভাইয়া। এখানে মানে জি ভাইয়া ভাইয়া। এখানে মানে আচ্ছা, যাওয়া যার আর প্রবলেম সে বলো। ভাইয়া হ্যাঁ আমার হ্যাঁ একটা বলো। প্রশ্ন ছিল। ভাইয়া মানে এখানে যে যাচ্ছে আর আসতেছে সেটার সংখ্যার কোনো সমস্যা নাই, সংখ্যা হলে হবে যে যা মানে আসতেছে তিনটা আর যাচ্ছে দুইটা, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না? না এক্ষেত্রে সমস্যা নাই, আসছে ধরো এন সংখ্যক, এন 2টা 3টা 65টা 4537 যা ইচ্ছা হোক সমস্যা নাই। যাচ্ছেও যতটা ইচ্ছা, 1টা 2টা 14টা 42টা কোনো সমস্যা নাই। যতজন ইচ্ছা আসুক, যতজন ইচ্ছা যাক। আমাদের মানে মেন ইয়া হইলো গিয়া আসছে যারা তাদের সবার যোগফল ইজ ইকুয়াল টু যাচ্ছে যারা তাদের সবার যোগফল, যতজনই হোক ইজ ইকুয়াল টু মানে দুইটা সমান সমান। বুঝছি? ভাই এটাই ওই যে আপনি জি ভাইয়া বুঝতে দেখতে পারছি। বললেন আমার হ্যাঁ সূত্র। জি ভাইয়া। ভাই কি বললেন সরি, শুনি ভাই আপনি কার সূত্র বললেন? মানে একজন ব্যক্তির নাম এটা বলছিলেন। কার্শফের সূত্র। কার্শফ বা কিরশফ, অ্যাকচুয়ালি এখানে বইয়ে দেওয়া আছে কিরশফ, কিন্তু সম্ভবত তার নামের উচ্চারণ কার্শফ, KIRCHOFF। কার্শফের অ্যাকচুয়ালি দুইটা আছে, দুইটা ল আছে। সেই দুইটার মধ্যে প্রথমটা বললাম, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0। ওকে জি ভাইয়া ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। তাহলে এবার সেকেন্ডটা, ঠিক আছে সেকেন্ডটা অ্যাকচুয়ালি জানা, হ্যাঁ অ্যাকচুয়ালি এই ম্যাথেই লাগবে সেকেন্ডটা। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এটাও খুবই ইনটুইটিভ। ও আচ্ছা 7:32 বাজে, তোমাদের নেক্সট লাইভ অথবা ক্লাস এগুলো কখন? 8টায় না? ওকে ঠিক আছে, তাহলে এটা শেষ মনে হয় করে 8টায়। আচ্ছা ঠিক আছে ছাড়ছি। ওকে তাহলে সেকেন্ডটা কি, সেকেন্ডটা হলো গিয়ে ধরো কোন আচ্ছা বিভব পতন এই কনসেপ্টের সাথে পরিচিত তোমরা? পড়ানো হয়েছে? এটা নামটা শুনতে কঠিন মনে হচ্ছে। সাপোজ এই পয়েন্টে হলো গিয়ে বিভব V1, ঠিক আছে, এখানে কারেন্ট যাইতেছে ধরো I, আর রেজিস্ট্যান্স সাপোজ R। তাইলে যদি এই পয়েন্টের বিভব যদি V2 হয়, তাহলে V1 দেওয়া থাকলে V2 ক্যালকুলেট করতে পারবা? ওকে তাহলে পারি না, তাই না? রাইট, বলো কেউ। হ্যাঁ V2 মাইনাস V1 এরকম করে বের করতে হবে। হ্যাঁ V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু কি বলো তো? এভাবে বের করতে হবে, হ্যাঁ, কিন্তু সেটা কি? ভাই IR। গুড। ওকে তাইলে এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো গিয়ে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু I1। হ্যাঁ তাইলে কি বলে, ঠিক আছে তাহলে V2 মাইনাস IR, অ্যাকচুয়ালি V2 মাইনাস V1 IR না, সরি এটা মাইনাস IR হবে, এটা বলতেছি। আপাতত কনসেপ্টটা হলো গিয়ে ডেল V ইজ ইকুয়াল টু IR। এখন কারেন্ট কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়?
বুঝি নাই মেবি করছি তাই না? আচ্ছা, কোন একটা বল কি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায় অটোমেটিক, নাকি নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে যায় অটোমেটিক? ভাই উঁচু থেকে নিচু উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যে হ্যাঁ, অটোমেটিক। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় উঁচু থেকে নিচুতে যায় অটোমেটিক। আর কারেন্ট কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় অটোমেটিক, নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়? উচ্চ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। না না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যাচ্ছে কথা V1 থেকে V2 এ যাচ্ছে, V1 থেকে V2 এ যাচ্ছে, তাহলে উচ্চ বিভব কোনটা? V1 হবে। V1 হবে, ঠিক আছে। তাহলে আর কি V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু IR। ওকে, কারেন্ট আচ্ছা। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। হ্যাঁ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে V1 থেকে V2 তে। এখন V1 মাইনাস V2 যেহেতু পজিটিভ, সুতরাং V1 বড়। এই যে V1 ইজ ইকুয়াল টু V2 প্লাস IR, বুঝছি V1 যে বড়। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে মানে আমাদের ইয়াটা কি, V2 আমরা কি করে বের করব? V2 হলো গিয়ে V1 মাইনাস IR। অর্থাৎ সাপোজ কোন একটা পয়েন্টে আমাদের বিভব আমরা জানি V অথবা V1 কিছু একটা, তাহলে সেখান থেকে আমরা কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর যাচ্ছি, এবং কারেন্টের পরিমাণ সাপোজ I, রেজিস্ট্যান্সের পরিমাণ সাপোজ R। তাহলে সেখানে আমরা যে পরবর্তী পয়েন্টে যাব সেটার বিভব কত হবে? সেটার বিভব হলো গিয়ে আগের যে বিভব V1 সেটা থেকে IR কম। ওকে, বুঝছি এটা। জি ভাইয়া। ওকে, আর যদি সাপোজ আমরা V2 থেকে V1 এ যেতাম, তাহলে আমরা কি হচ্ছে, আমরা কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, তাই না? কারেন্টের বিপরীত দিকে গেলে কি হয়? আমরা জানি যে কারেন্ট যেদিকে যায় সেদিকে গেলে আমরা বিভব কমবে। এই যে বল যেদিকে পড়ছে সেদিকে গেলে আমরা যে এরকম নিচু হাইটে যাব, সেরকম কারেন্ট যেদিকে যায় সেদিকে গেলে বিভব কমবে। এখন আমরা যখন I যেদিকে তার বিপরীত দিকে যাই, তখন অবশ্যই বিভবকে বাড়তে হবে। কারো সমস্যা থাকলে বলো। ভাইয়া বিভবকে বাড়তে হবে মানে এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, যদি আমরা কারেন্টের বিপরীত দিকে যাই, ওকে, আমরা আরেকটা স্ক্রিন নেই। সাপোজ এখানে আছে আমাদের V0, ওকে, রেজিস্ট্যান্স R, আর কারেন্ট হলো গিয়ে এই দিকে। তাহলে তুমি এই পয়েন্টের বিভব কত সেটা তুমি ক্যালকুলেট করবা। এখন তুমি জানো যে এইখান থেকে এইদিকে যদি আসা লাগতো, এই সেকেন্ড পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টে, তাহলে তুমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারতা যে কারেন্ট মানে আমাদের বিভব আর কি IR কমতেছে। কিন্তু V0 থেকে যখন তুমি এই সেকেন্ড পয়েন্টে যাবা, তখন অবভিয়াসলি আমাদের বিভব যাওয়ার সাথে সাথে বাড়ছে, যেহেতু আমরা কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি। বুঝি নাই। ওকে, এখানে আমাদের 2 থেকে 1-এ আসতেছে কারেন্ট, ঠিক আছে। তার মানে কি আমাদের 2 এর বিভব বেশি নাকি 1 এর বিভব বেশি? 2 এর বিভব বেশি। Good. হ্যাঁ, তাহলে 1 থেকে যখন 2 এ যাবো তখন কি বিভব বাড়বে নাকি কমবে? তাহলে যেহেতু যাচ্ছে তখন তার মানে 1 এর বিভব বেশি হবে। না না না, মানে 1 থেকে আমরা 2 এ যাচ্ছি, কারেন্ট যাচ্ছে না, কারেন্ট 2 থেকে 1 এ আসছে, ঠিক আছে। আমাদের 1 এ সাপোজ দেওয়া আছে বিভব হলো গিয়ে 10 ভোল্ট, আর আমাদের কারেন্ট সাপোজ 2 অ্যাম্পিয়ার, আর রোধ সাপোজ 3 ওহম। তাহলে আমরা 1 এ আমরা জানি যে 1 এর বিভব হলো গিয়ে 10 ভোল্ট, আর 2 এর বিভব জানি না। 2 এর বিভব তো অবশ্যই 1 এর বিভবের চেয়ে বেশি হতে হবে, তাই না? জি। ওকে, আর তাদের মধ্যে ডিফারেন্স কত হতে হবে? ডিফারেন্স হলো গিয়ে IR। IR কত? 3 দুগুণা 6। তাহলে 6 বেশি যেহেতু হতে হবে, সুতরাং আমরা 10 এর সাথে 6 যোগ করব, তাই না? 1 এর বিভব 10 হলে তাহলে 2 এর বিভব কত হবে? 16। বুঝছি? জি বুঝছি। ভাইয়া। ওকে, জি 1 ভাইয়া। এর বিভব যদি 2 হতো তাহলে 2 এর বিভব কত হতো? 8, তাই না? এটা বুঝছি। 1 এর জি বিভব ভাইয়া, 6 ওকে। যোগ হবে। হ্যাঁ, জি ভাইয়া। যে এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো গিয়ে এটার বাড়তেছে কেন? কেন বাড়ছে? কারণ আমরা কারেন্টের বিপরীত দিকে গিয়েছি, তাই না? কারেন্ট যেই দিকে ছিল, কারেন্ট ছিল 2 থেকে 1 বরাবর, আর আমরা গেছি 1 থেকে 2 এ। এই জন্য আমাদের বেড়েছে। এটুকু বুঝছি এবার সবাই? জি। ওকে, এখন যদি আমরা কারেন্ট বরাবর যেতাম, 2 থেকে 1 এ যেতাম, কারেন্টের দিকে যাচ্ছি, তাহলে জি বিভব ভাইয়া। কমতে থাকবে। আমরা 1 থেকে 2 এ গেছি, কারেন্টের বিপরীত দিকে গেছি, তাহলে বিভব বাড়তে থাকবে। তাহলে কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলাম কারেন্টের বিপরীত দিকে, তাহলে সেই নতুন পয়েন্টের বিভব হবে V প্লাস IR। ওকে, আর যদি কারেন্টের দিকে যাই, কারেন্ট যে বরাবর সেই বরাবর, তাহলে হবে V মাইনাস IR।
এটা হলো কি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য এত কথা বললাম। এইটুকু বুঝছি সবাই, ভি প্লাস আই আর কেন হবে, ভি মাইনাস আই আর কখন হবে? কেউ ক্লিয়ার না হলে বুঝতে বলো। পারছি ভাইয়া। বুঝতে পেরেছি না? ওকে, ঠিক আছে, যাক, জি থ্যাংক ইউ। ভাইয়া। এটা হলো কি বিভব জি পতনের ভাইয়া। কনসেপ্ট, ঠিক আছে, মানে বিভব কোন একটা সার্কিট বরাবর গেলে কিভাবে বাড়ে অথবা কমে। এবার বিভব পতনের কনসেপ্ট থেকে কারশফ বা কিরশফের দ্বিতীয় সূত্র আনা যাবে। কই ছিলাম আমরা? ওকে, কোন একটা পয়েন্টে ধরো বিভব দেওয়া আছে আমাদের ভি, এবং সেখান থেকে কোন একটা সার্কিটের যে কোনো একটা লুপ বরাবর আমরা যাচ্ছি, ঠিক আছে। সাপোজ এই বরাবর কারেন্ট I1, আর এখানে হলো গিয়ে আমাদের রেজিস্ট্যান্স হলো গিয়ে R1। তারপর এই লুপ বরাবর এইদিকে যাচ্ছি, কিন্তু কোন রিজন আর কি এই কারেন্ট হলো গিয়ে এই দিকে। তার রিজন হয়তো এখানে I1 আর I2 মিলিয়ে আর কি এই বরাবর কারেন্ট চলে যায়, সেই সব রিজন আমরা ঘাটবো না, আমরা আপাতত এইটুকু লুপ দিয়ে চিন্তিত। এখানে আর কি কারেন্টের দিক এই দিকে, আর রেজিস্ট্যান্স সাপোজ R2। তারপর এখানে কারেন্টের দিক ধরো আবার এদিকে, এটা আমরা র্যান্ডমলি ধরছি, ঠিক আছে। কারেন্টের দিক আর কি যে কোনো জায়গায় যে কোনো দিকে হতে পারে, সেটা আমরা এক একটা কোশ্চেনের উপর নির্ভর করবে। আর লুপটাও আর কি অনেক শেপেরই হতে পারে, এখানে আমরা 4 কোনা লুপ দিচ্ছি সহজ এক্সাম্পলের জন্য। আর এখানে আবার সাপোজ ধরো কারেন্টের লুপ এদিকে I4, আর রেজিস্ট্যান্স সাপোজ ধরো R4। এই পয়েন্টে আসলো। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো কি সম্ভবত আমরা আজকে আর ম্যাথটা করতে পারবো না, এটা করতে করতেই যাবে গা। ঘটনা হলো কি এই পয়েন্টটার নাম আমরা দিলাম যে ও পয়েন্ট, ঠিক আছে। ও পয়েন্টের বিভব হলো গিয়ে ভি, সেটা দেওয়া আছে। তারপরে এই পয়েন্টের বিভব কত, এটার নাম দিলাম এ পয়েন্ট, সেটার বিভব আমরা জানি না। এখন ও পয়েন্ট থেকে যাবে আমরা এ পয়েন্টে যাব, সেটার জন্য আমরা ও পয়েন্টের বিভব দেওয়া আছে ভি। ও থেকে এতে যেতে আমাদের কারেন্টের পরিমাণ I1, রেজিস্ট্যান্সের পরিমাণ R1, কারেন্ট যে বরাবর আমরা সেই বরাবর যাচ্ছি। তাহলে এ এর বিভব কত হবে, ভি এ ইজ ইকুয়াল টু কত, কেউ বলতে পারবা? I1 R1। মানে পুরাপুরি হয় নাই। হ্যাঁ, ভি মাইনাস I1 R1। I1 R1। গুড। যেহেতু আমরা কারেন্টের বরাবর গেছি, ভি নট থেকে সরি ভি থেকে ও থেকে এতে কারেন্ট যাচ্ছে, সুতরাং ওর চেয়ে এতে বিভব কম হতে হবে। এবং কতটুকু কম হবে, I1 R1 কম। এই তো, ভালো রিজনিং, শিখে গেছি প্রায়। ওকে, এবং তারপরে এটার নাম দিলাম বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে বি এর বিভব যদি ভিবি হয়, তাহলে ভিবি কত হবে, কেউ বলতে পারবা? এখানে এ থেকে বি তে যেতে কারেন্টের বিপরীত দিকে যাওয়া লাগে, আর এখানে রেজিস্ট্যান্স আছে আর VA মাইনাস I2 R2। ভিএ মাইনাস নেই, এবার এই কেসে হবে ভিএ প্লাস। কারণ কি, কারণ হলো কি আমাদের বি থেকে এতে কারেন্ট আসছে, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে ভি এর বিভব বেশি নাকি এর বিভব বেশি? বি এর। বি এর বিভব বেশি। বি এর বিভব যেহেতু বেশি, সুতরাং ভি এর সাথে আমরা যোগ করব, কত যোগ করব, I2 R2। এই তো, আমরা মেবি মেইন আইডিয়াটা বুঝে গেছি প্রায়। 7:43 বাজে। এইটার নাম দিলাম সি। সি এর বিভব কত, একজন বলো। বলো বলো। PB প্লাস I3 গুড। R3। বাকিটা না বুঝলে বইলো যে এটা কেন হলো। ওকে, এবার সি এর বিভব থেকে ওর বিভব নাম দিলাম সাপোজ ভিও, সেটা কেউ বের করতে পারবা? সেটাও ইজি, ডিরেক্ট বলো কত হবে, ভিসি প্লাস অথবা মাইনাস কত? মাইনাস হ্যাঁ, মাইনাস কত হবে? I4 গুড। R4। এখন দেখো, ও বিন্দুর বিভব কিন্তু আমরা অলরেডি জানি, সেটা কত, সেটা হলো গিয়ে ভি। তাহলে আমরা ভি ডটের জায়গায় ভি বসাইতে পারি। তাহলে আমাদের কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু কি, আমাদের ভি ইজ ইকুয়াল টু হলো গিয়ে ভিসি মাইনাস I4 R4। কিন্তু ভিসি কি, ভিসি হলো গিয়ে আবার ভিবি প্লাস I3 R3।
ভিবি হলো কি ভিএ প্লাস I2R2, ভিএ হলো কি আবার ভি মাইনাস I1R1। তাহলে জিনিসটা কি, এখান থেকে এখানে গেছি, I1R1 কমছে, ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস I1R1। তারপর এখান থেকে এখানে গেছি, I2R2 বাড়ছে, প্লাস I2R2। তারপর এখান থেকে এখানে গেছি, I3R3 বাড়ছে, প্লাস I3R3। তারপরে এখান থেকে এখানে গেছি, I4R4 বাড়ছে, মানে কমছে, সরি। ওকে, কমে আর কি এই যে আমাদের ভি আসলো। তাইলে এইটুকু কেউ না বুঝলে বলো, বুঝছি সবাই? ওয়াও, যাক নাইস। এখন দেখো উভয় পক্ষ থেকে ভি ভি কাটাকাটি যায়, ভি ভি কাটাকাটি গেলে কি থাকে, ভি ভি কাটাকাটি গেলে থাকে আমাদের মাইনাস I1R1 প্লাস I2R2 প্লাস I3R3 মাইনাস I4R4 ইজ ইকুয়াল টু 0। বুঝছি? কারো প্রবলেম থাকলে বলো। বুঝতে পারছি ভাইয়া। যাক, ওকে, থ্যাঙ্কস। তাহলে এটাই হলো কি আমাদের মানে কারশ্যাফের সূত্র। এটা আমরা একটি স্পেশাল কেস দেখালাম। জেনারেল কেসের ব্যাপারটা এরকম, সেটা কি, সেটা হলো গিয়ে কোন একটা যদি সার্কিটের কোন একটা লুপ দেওয়া থাকে, তাইলে এখানে অ্যাকচুয়ালি সামেশন অফ ইটা আনি নাই, সাপোজ এখানে কোনো ব্যাটারি নাই, ব্যাটারি যদি না থাকে, এই কেসে আমাদের ব্যাটারি ছিল না, সামেশন অফ IR ইজ ইকুয়াল টু 0। এখানে IR যে 0, সেখানেও আর কি আমাদের আগেরটা কি ছিল, সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। সেখানে যেরকম আমরা এক মানে আসছে আর যাচ্ছে, একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরেছি, এই সামেশন অফ IR এও আর কি একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরে লাগবে। আমরা ইউজুয়ালি নেগেটিভ ধরবো কারেন্ট বরাবর গেলে, বাট উল্টাটাকেও যদি নেগেটিভ ধরি তাহলে সমস্যা নাই, কারণ -1 দিয়ে গুণ করে 1 চলে আসবে। আর যদি ব্যাটারি থাকে তাহলে কি, এই যে সাপোজ একটা পয়েন্ট, কারেন্ট এখানে হলো গিয়ে I1 আর রেজিস্ট্যান্স হলো গিয়ে R1। তারপর একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি সাপোজ আমাদের E1, এটা ঠিক আছে, E1। তারপর এটার রেজিস্ট্যান্স R2, আর কারেন্ট হলো গিয়ে আচ্ছা, এখানে কারেন্টের দিক এটা, এখানে কারেন্টের দিক সাপোজ এটা, এগুলো সব আর ব্যাটারি ধরতেছি র্যান্ডম I2। আর এখানে আরেকটা ব্যাটারি আছে, তড়িৎচালক শক্তি E2। ওকে, এখন চলো আবার এই পয়েন্টের আর কি আমরা বিভব ক্যালকুলেট করি। সাপোজ এটার বিভব ভি, তাহলে ভি থেকে এখানে গেলে এটার বিভব কত হবে, ভি মাইনাস I1R1। আর প্রবলেম থাকলে বলো, এটা আমরা কত ইয়াতে কইরা আসছি, কত স্লাইডে। ওকে, এইটুকু তো বুঝলাম। এখন এর দুই পাশের বিভব, E1 এর দুই পাশের বিভব পার্থক্য কত, কেউ বলো তো? শুনতে পাচ্ছি সবাই? কোশ্চেনটা জি একটু ভাইয়া, রিপিট শোনা করেন যাচ্ছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই পয়েন্ট এবং এই পয়েন্ট বিভব পার্থক্য কত? এই যে এটা নাম দিলাম A, এটা নাম দিলাম B, বিভব পার্থক্য কত এই দুইটা পয়েন্টের? এ পয়েন্টটা হবে ভি মাইনাস I1R1। হ্যাঁ, এটা আমি বলছি, আমি এতে কত জিজ্ঞাসা করি নাই, A আর B এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, বি বি ডিফারেন্স হলো E1, তাই না? কারণ কোন একটা কোষের তড়িৎচালক শক্তি E, তাহলে সেটার সাথে যদি তুমি দুইটা প্রান্ত কানেক্ট করো, তাহলে সেই দুইটার বিভব পার্থক্য অবশ্যই ই না? জি ভাইয়া, বুঝতে পারছি হ্যাঁ এতক্ষণে। হ্যাঁ, যাক, তাহলে এখন A আর B এর মধ্যে বিভব বেশি কার? বি এর।
তাই না, অ্যাকচুয়ালি এখানে এর বিভব বেশি, কারণ এ হলো গিয়ে যে ই এর পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, বি হলো গিয়ে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। পজিটিভ প্রান্তের সাথে যুক্তটার বিভব বেশি থাকে না? ও ভাইয়া, খেয়াল করিনি। ওকে, হ্যাঁ, সমস্যা নাই। আপাতত এটুকু তো বুঝছি যে এর বিভব বি এর বিভবের চেয়ে বেশি হবে। আর কতটুকু বেশি হবে? E1 বেশি হবে। কেউ না বুঝলে বলো। ভাইয়া, হ্যাঁ, বলো। ভাই ক্লাস শুরু হবে 8টায়, শেষ হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, শেষ করে দিব, সমস্যা নাই, এটা এখনই শেষ হয়ে যাবে। আপাতত এটুকু বলো যে এটুকু বুঝছি এ থেকে বি এর যে বিভব E1 কম। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাইলে হ্যাঁ, এ বুঝতে থেকে বি এর, পেরেছি। ঠিক আছে, এ থেকে বি এর বিভব E1 কম, তাহলে বি এর বিভব বের করতে হলে আমরা E1 দিয়ে বিয়োগ করলাম। ঠিক আছে। সিমিলারলি বি থেকে সি এর বিভব হলো গিয়ে I2 R2 বেশি, যোগ করলাম। কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি তাই বেড়ে গেল। এখন সি আর এটার নাম দিলাম আবার ডি। সি আর ডি এর মধ্যে বিভব বেশি কার? ডি এর। ভাইয়া দিয়েন না। হ্যাঁ, ডি এর বেশি। কত বেশি? E2 পরিমাণ। একটু বেশি। হ্যাঁ, তাহলে E2 বেশি, তাহলে E2, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে? আমরা আবার আগের পয়েন্টে ব্যাক করছি, সেটার বিভব ইজ ইকুয়াল টু ভি। সেটা বিভব ইজ ইকুয়াল টু যে ভি হয়, তাহলে ভি ভি কাটাকাটি গেল, তাহলে দেখা গেল কি আসে যে এক পাশে সামেশন অফ আই আর, সামেশন অফ আই আর কি, যে -I1 R1 + I2 R2। এখানে আমরা দুইটা রোধ দিয়ে করেছি, যদি 10টা রোধ থাকে তাহলে আর কি সামেশন অফ আই আর হবে ইজ ইকুয়াল টু ওই পাশে সামেশন অফ ই, ওই পাশে কি থাকবে? ওই পাশে থাকবে E1 - E2। ডেলি। হ্যাঁ, সামেশন অফ ই ডেল ই, হ্যাঁ ডেলি বলা যায়, বাট আমরা এখানে বলবো না, কারণ এখানে দুইটা জায়গায় 10টা ই থাকতে পারে, তাই না? আমরা ই এর হলো গিয়ে বিপরীত দিকে গেলে ই কে নেগেটিভ করব, আর ই এর দিকে গেলে ই কে পজিটিভ করব, সামেশন অফ ই। অথবা একসাথে লেখা যেতে পারে, সেটা হলো গিয়ে সামেশন অফ ই মাইনাস, আচ্ছা, প্লাস সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু 0। এটা যে কোনো একটা কারেন্টের লুপে, ঠিক আছে? কালকে আর ছাড়ার ডিটেলস আর কি কনসেপ্টটা বুঝাবো কালকে, মানে নেক্সট ক্লাসে। আর আপাতত এইটুকু বুঝছি যে সবগুলা ই যোগ বিয়োগ করব। ই গুলা কখন যোগ করব? যখন আমরা ই যেদিকে কারেন্টকে ফ্লো করাবে সেই দিকে যাব। আর আই আর আমরা কখন যোগ করব? যখন আমরা কারেন্টের বিপরীতে যাব। বুঝছি সবাই এইটুকু? সামেশন অফ ই প্লাস সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু 0। কারো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, কারো প্রবলেম নাই, রাইট? কারো প্রবলেম থাকলে বলো, এখন ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, কেউ বলে নাই। আচ্ছা, তাহলে আপাতত আজকে ম্যাথ বিষয় করাতে পারলাম না, একটু হোমওয়ার্ক দিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এটা হলো গিয়ে আমাদের হোমওয়ার্ক। তোমরা স্ক্রিনশট নিবা নাকি লিখে দিবা, কি করবা সেটা করে নাও। এই দুইটা আশা করতেছি পারবা। ভাইয়া, আপনার নামটা একটু লাগবে। ও, আমার নাম আহমাদ আন-নাবা। আমি ফিজিক্স ডিপার্টমেন্টে 3rd ইয়ারে, ঢাকা ভার্সিটির। ওকে ভাইয়া, ওই এইচডব্লিউ তে লেখা লাগে তো ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এসডব্লিউ কি সবাই তুলছি? অ্যাকচুয়ালি এখানে আমি কোষ বানান ভুল করছি, দুঃখিত, মাইন্ড করো না কেউ। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এসডব্লিউ কি সবাই তোলা হয়েছে? মানে জিনিসটা ব্যাক করব? জি আমার হয়ে গেছে। জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম।